পুরুলিয়ার বেলডি গ্রামীণ লাইব্রেরি। আমরা ফেব্রুয়ারি 6 তারিখ দেখিয়েছিলাম এই লাইব্রেরি এখন ব্যক্তিগত মালিকানায় চলে গেছে। কেন? বেদখল হয়ে গেছে। জামা কাপড় থেকে শুরু করে মোটামুটি সবই রাখছেন যেন নিজেরই ঘর। সেই লাইব্রেরি দখল মুক্ত হলো। এখন লাইব্রেরি আর কারো মালিকানায় নয়। আমার সঙ্গে ইন্দ্র রয়েছে, সরাসরি একবার কথা বলবো। ইন্দ্র, কিভাবে দখল মুক্ত হলো? দেখো অতনু, এই গ্রাম বেলডি গ্রাম আরশা ব্লকের বেলডি গ্রামে আমরা কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে একটি আইসিডিএস কেন্দ্র দখল হয়ে গেছে এবং সেই খবর দেখানোর পর সেই আইসিডিএস কেন্দ্রটি দখলমুক্ত হয় এবং বর্তমানে সেই আইসিডিএস কেন্দ্রটি চলছে। ঠিক একইভাবে সেই গ্রামেই একটি গ্রামের লাইব্রেরি, যেটি 2001 সালে তৈরি হয়েছিল, বছর টেক চলার পরেই সেই লাইব্রেরির ঘরটি দখল নেয় গ্রামের একটি ক্লাব এবং তারপরে ক্লাবের কাছ থেকে দখল নেয় গ্রামের এক ব্যক্তি। সে একেবারেই তার ছৌ নৃত্য দলের সামগ্রী রাখতো সেখানে এবং এই খবর আমরা দেখাই। গ্রামের মানুষ অভিযোগ করে এবং গ্রামের মানুষের দাবি ছিল যে লাইব্রেরিটি ঠিক আইসিডিএস কেন্দ্রটির মতোই দখলমুক্ত হোক। সেই জন্যই আমাদের সাথে যোগাযোগ করে আমরা সেই খবর দেখানোর পর প্রশাসন তৎপর হয় এবং তারপরেই বিডিও, স্থানীয় বিডিও বা আরশা ব্লকের বিডিও নির্দেশে বিডিওর অফিসের কয়েক কর্মী ওখানে যান এবং ঘরটি দখলমুক্ত করা হয় এবং ঘরের তালা দেওয়া হয় ব্লকের পক্ষ থেকে। এবং গ্রামের মানুষের এবারে যে দাবিটি, ঘর দখলমুক্ত হওয়ার পর যে দাবিটি, সেটা হচ্ছে যে লাইব্রেরিটি যাতে শুরু হয়। 2001 সালে যেমন কয়েক বছর লাইব্রেরিটি চলেছিল, সেই লাইব্রেরিটি আবার পুনরায় বেলডি গ্রামে যেন লাইব্রেরিটি চলে, সেটাই চাইছে গ্রামের মানুষ। তবে এই মুহূর্তে লাইব্রেরিটি দখলমুক্ত হয়েছে। যে দখলদার সে চাবি দিয়ে দিয়েছে এবং লাইব্রেরিটি যে ঘরটি, সেই ঘরটিতে চাবি দেওয়া আছে এবং যে অস্থায়ী কর্মীর কাছে প্রায় 250 বই ছিল, সেই বইগুলো লাইব্রেরিতে আনা হয়েছে। তবে গ্রামের মানুষ অপেক্ষায় রয়েছে কবে এই লাইব্রেরিটি আবার চালু হবে। অতনু, ধন্যবাদ। নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ যে এটা দখলমুক্ত করার জন্য। আর চাইছি যেমন পুনরায় শুরু হয় লাইব্রেরিটা, যাতে করে আমাদের সবাই পড়াশোনা করতে পারে, বই টই নেওয়া হয়, এটাই চাই যে পুনরায় শুরু হোক। হ্যাঁ, আগে ক্লাবের সঙ্গে ছিল, ক্লাবের পরে তখন আমরা সমাজপাড়ি করলে, ক্লাবে ছিল আমরা সমাজপাড়ি যখন করলি তখন ওই প্রধান আমাদেরকে বলে দিয়েছিল যে ঘরটা ফাঁকা পড়ে আছে, কোনো কিছু তো নাই। তখন বলছে, তারা বলছে এই ঘরটা তো মোড়া পোশাক রাখো। আপনি কি এখন চাবি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, পুরো বিডিওকে আমাকে বিডিও বললো যে আপনি খালি করে দেন ঘরটা। আমি খালি করে দিয়ে সরস্বতী পূজার পরের দিন আমি সব কিছু চাবি সব দিয়ে দিয়েছি। আমার লাইব্রেরির নাম ছিল বেলডি জন গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র। এখন লাইব্রেরিটা বিডিওর দখলে। ভিডিও চাবি দিয়ে গেছে? হ্যাঁ, বিডিও চাবি দিয়েছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওখানে নতুন লাইব্রেরি হোক। 82 বছর বয়সে থামলো গান। প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় এসএসকেএমে ভর্তি ছিলেন। আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, একটু জানতে চাইবো এরপরে কি তার দেহ তো দান করার কথা? দেখো, তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছেছেন। রাজ্য সরকারের তরফ থেকে 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন রয়েছেন। এছাড়া সঙ্গীত জগতের বা তিনি যে ফর্ম বা ধারার সঙ্গে যুক্ত ছিলেন তার যারা অনুরাগীরা রয়েছেন তারাও একে একে ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন। যে খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এসএসকেএম হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে হচ্ছে রবীন্দ্র সদনে, সেখানে শায়িত রাখা হবে। সেই সূত্র জানানোর জন্য ব্যবস্থা রবীন্দ্র সদনেই করা হচ্ছে। সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা যারা রয়েছেন, যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তার যারা অনুরাগী রয়েছেন, ছাত্রছাত্রী যারা রয়েছেন, তারা সেখানে এসে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই এসএসকেএম হাসপাতালে তার দেহ দান করা, তিনি আগে থেকেই দেহ দান করা রয়েছে, ফলে সেখানেই তার দেহ শেষ দান করা হবে। আজকে সন্ধ্যার মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানতে পারা যাচ্ছে। তুমি জানো যে গত জানুয়ারি মাসে তিনি অসুস্থ হন, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। গত কয়েকদিনে তার শারীরিক অবস্থা অবনতি অস্ত্রোপচারের পর এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে বারবার খোঁজখবর রাখা হচ্ছিল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি নিজে এসে তাকে দেখে গিয়েছেন। এছাড়া অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও বারবার ধরে হাসপাতালে আসেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আজকে সকালেই তার প্রয়াণের খবর এসে পৌঁছায় এবং শেষমেশ যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সেটিকে জানিয়ে দেওয়া হবে। তবে তার যে শেষকৃত্য যেটা সম্পন্ন হওয়ার কথা সেই বিষয় নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রাজ্য সরকার। ধন্যবাদ। দুপুর 1টার খবর দিন ধরে শুরুতেই একটু নজর
তবে এটিএম জালিয়াতির ঘটনা কোথাও গিয়ে কি দেখা গেল, দুটো ঘটনায় অরক্ষিত এটিএম গুলোই টার্গেট। হ্যাঁ, দুটো ছবি আগে দেখাই। এক গতকাল রাতে সার্ভে পার্কের ছবি, আর তারই পাশাপাশি এটিএম এ দুষ্কৃতি তাণ্ডব চলে সার্ভে পার্কের পাশাপাশি হাওড়ার আন্দুলেও, সেখানেও এই ঘটনা দেখা যায় এবং জালিয়াতি দু জায়গায় দুরকম ভাবে। একই ছবি ধরা পড়লো সেই জালিয়াতি, যেখানে সাধারণ মানুষ সাফারার কিন্তু তারাই। এটিএম এ জালিয়াতি, একদিকে সার্ভে পার্ক, অন্যদিকে আন্দুলে। দুটো ঘটনা, একটা গতকাল রাতের, একটা সকালের। টোল ফ্রি নাম্বারে প্রতারণা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ প্রতারণা, যেখানে সার্ভে পার্কের ঘটনা। এটিএম এ আটকে যায় কার্ড, আর বুথের মধ্যে থাকা টোল ফ্রি নাম্বার, সেখানেই ফোন করা হয়। সাইবার বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে এই যে কোনো ব্যাংক এটিএম এর বাইরে এভাবে কোনো নাম্বার সাটিয়ে রাখে না, এবং সেইখানে ফোন করেই বিপত্তি হয়। 2 ঘন্টার মধ্যে কি দেখা যায়, অ্যাকাউন্ট থেকে একের পর এক অ্যামাউন্ট গায়েব হতে থাকে, অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয় এবং মোট টাকা প্রায় 1 লক্ষ যা উধাও হয়ে যায়। আর টোল ফ্রি নাম্বার পাল্টে দেওয়া হয়, সেইভাবেই কারসাজি, এমনটাই অভিযোগ উঠে আসছে। কারণ ব্যাংকের তরফ থেকে যে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছিল তা ঢেকে জাল নম্বর দিয়ে দিয়েছিলেন জালিয়াতরা, আর সেখানেই প্রতারণার শিকার গ্রাহকরা। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো, তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন এরকম ছোটো, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। মেশিনে কার্ড দেওয়ার পর মেশিনের মানে কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। তো যখন দেখলাম ভেতরে চলে গেল, বের করতে পারছি না, তখন আমি স্যার ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম। তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই, বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে প্রপার ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে। এক জালিয়াতরা এক এক ভাবে জালিয়াতি করে এবং তাতে সাফারার হতে হয় সাধারণ মানুষকে। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, তদন্তে কি উঠে আসছে? কারণ সাধারণ মানুষরা একবার এক রকম জালিয়াতির পাল্লায় পড়ে যায়। একেবারেই তাই, কেননা প্রত্যেক মানুষ যদি কখনো কোনো সমস্যায় পড়েন ব্যাংকে গিয়ে কিংবা এটিএম এ গিয়ে, আশেপাশে যদি কোনো টোল ফ্রি নাম্বার সেখানে লাগানো থাকে, খুব স্বাভাবিক বিষয়, মানুষ সেটাতে ভরসা করবেন এবং সেই নাম্বারে তারা ফোন করবেন। সেক্ষেত্রে এটিএম এর মধ্যে কোনো জালিয়াত এসে একটা নাম্বার লাগিয়ে দিয়ে গেল, এই বিষয়টা অবশ্যই কিন্তু নিরাপত্তার একটা বড়সড় রকমের ঘাটতি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে গ্রাহকের টাকা আপাতত হারিয়েছে, সেই গ্রাহকের টাকার ক্ষেত্রে ব্যাংক কতটা দায়িত্ব নেয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার কতটা দায়িত্ব নেয়, সেই বিষয় কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তার মধ্যেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্রাঞ্চে কোনো রকম ভাবেই, এই এটিএমটিতে কোনো রকম ভাবে কোনো নিরাপত্তা রক্ষী সেই সময় ছিল না, যেটা নিয়েও কিন্তু যারা গ্রাহকরা তারা এই মুহূর্তে প্রশ্ন তুলছেন। এবং এই নতুন ধরনের স্ক্যাম, যেখানে টোল ফ্রি নম্বরে ফোন করে তার ক্রেডেনশিয়াল, কার্ডের ডিটেল জেনে, এবং সব থেকে বড় কথা যেটা পুলিশের তরফেও মনে করা হচ্ছে, হয়তো কোনো ক্লোনিং মেশিন লাগানো হয়েছিল, কার্ড ক্লোনিং এর মাধ্যমে কার্ডের ডেটা চুরি করে এইভাবে এত ব্যাপক আকারে একটা অর্গানাইজ ক্রাইম করা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেক ব্যাংকের যারা গ্রাহকরা রয়েছেন, যারা এটিএম ব্যবহার করেন, প্রত্যেককেই কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে ফেলবে, তা বলাই যায়। একেবারে সান্নিক।